শসা দিয়েও যে এত সুন্দর একটা নিরামিষ আইটেম রান্না করা যায় সেটা জানার জন্য তোমরা আজকে অবশ্যই আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমি সীমা চলে আসলাম আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। সবার আগে আমাদের দীপসীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আমি আজকে কি রান্না করছি সেটা দেখার জন্য ভিডিওটা একটুকু স্ক্রিপ্ট না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আজকে আমি শসা দিয়ে একটা আইটেম রান্না করছি, সেটা হচ্ছে ভোগেশ্বরী শসা। আমি নাম দিয়েছি ভোগেশ্বরী শসা। কেন রান্না করছি বললাম নামটা, তার জন্য তোমরা ভিডিওটা দেখো। তো দেখো, প্রথমে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ডুমডুম করে আমি শসা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে এবার শসাগুলোকে ছেড়ে দিলাম। শসাগুলোকে আমি একটু হালকা হালকা করে ভাজবো, মানে একটু ব্রাউন কালার করে করে ভেজে নেব। মানে শসার যে একটা জল জল ভাব থাকে সেই ভাবটা যাতে কেটে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। ভালো আছে আর কি, একটু বেশি আঁচে শসাগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। ভাজা বলতে একদম কড়া ভাজা না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। জলটা একদম শুকিয়ে যাবে, তার জন্য আমি আগে চতুর্দিকে ছড়িয়ে দিলাম। দেখো আস্তে আস্তে অনেকটা ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আগে যদি লবণটা দিয়ে দিতাম তাহলে কিন্তু শসার থেকে আরও বেশি জল বেরিয়ে যেত, তার জন্য আমি লবণ ছাড়াই আগে একটু ভেজে নিলাম। তো দেখো কড়াইতে থেকে এবার আমি একটা বাটিতে নামিয়ে নিলাম শসাগুলোকে হালকা হালকা ভাজার পরে। হালকা ব্রাউন করেছি, বেশি ভাজতে হবে না। নামিয়ে নিচ্ছি বাটিতে। এবার আবার কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দেবো। খুব বেশি তেল লাগে না এই আইটেমটা রান্না করতে, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এবার দিচ্ছি হচ্ছে একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কাটা ফাটিয়েও দেওয়া যায়, আমি গোটাই দিয়েছি কারণ ঝাল বেরিয়ে যাবে অনেকটা, তাহলে বাচ্চারা খেতে পারবে না। এবার দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে তিনটে কম্বাইন করে কিন্তু সেন্টটা খুব ভালো বের হয়েছে। এবার এতে দিয়ে দিলাম হচ্ছে ভিজিয়ে রাখা ভোগ চাল। ভালো করে ধুয়ে একটু ভোগ চাল পরিমাণ মতো ভিজিয়ে রেখেছিলাম। তা ভোগ চাল দিয়ে আমার এই শসার আইটেমটা আজকে রান্না হবে। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে এবার শসাগুলো দিয়ে দিলাম। ভোগ চালটা একটু একটু করে ভেজে নিলাম, বেশি না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা। খুব বেশি ঝাল হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। দেখো এবার ভোগ চালগুলো কিন্তু কাঁচাই, এখনও সেদ্ধ হয়নি। আর একটু সাঁতলে নিলাম এবার শসার সাথে। বারবার ধোঁয়া উঠে ক্যামেরাটা একটু একটু ঝাপসা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা শসার তরকারি খেতে চাও না তারা এইভাবে করে দেখো। একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ কি চালগুলো সেদ্ধ হবে, না হলে শসা তো সেদ্ধ প্রায় হয়েই গেছে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না, তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে একটু ঢেকে দিলাম। মিনিট 6-7 থেকে পরে দেখো চালগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার তরকারিটা কমপ্লিট। এবার দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, দারুণ লাগবে। ভোগ চাল সাথে একটু গরম মশলা, একদম ভোগেশ্বরী যাকে বলে, গন্ধটা দারুণ বের হয়েছে, সাথে তেজপাতা রয়েছে। তো চলো এবার একটা প্লেটে নামিয়ে নিই। রান্না করতে কিন্তু বেশি সময় লাগলো না, আর দেখতেও দেখো দুর্দান্ত লাগছে। শসার যে তরকারি এটা বোঝাই যাচ্ছে না। তা কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকে আমার এই ভোগেশ্বরী শসার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর জানিও কেমন লেগেছে। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়েও দেখবে, দারুণ লাগবে। যারা শসার তরকারি খেতে চাও না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেয়ে নেবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামী দিন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো।